পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন বর্তমান ও সাবেকরাও। এর আগে সকালে সমাবেশে যোগ দিতে কয়েকটি বাসে করে আসেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও জানান তারা। এরই মধ্যে আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন শিক্ষার্থীরা। পথে পুলিশ বাধা দিলে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। বুধবারের মতো বৃহস্পতিবারও কাকরাইলের সড়ক আটকে শান্তিপূর্ণ আন্দোলন করেন। আমাদের হল চাই, আমাদের আবাসন চাই। আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে এটা এখন পর্যন্ত ঠিকমতো চলছে না। তারা কিছুদিন চালায়, আবার কিছুদিন বন্ধ করে দেয়। সাবেক শিক্ষার্থী যারা রয়েছে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং কোনোভাবেই এই আন্দোলনকে আমরা অসফল হতে দিব না। যতটুকু আশ্বাস দেন সেটাও বাস্তবায়ন হয় না। তো এরকম ধাক্কা খেতে 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 স্টুডেন্টদের একদম ভুক্তভোগী হতে 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 আজকের এই পর্যায়ে এসেছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাতুর। আনোয়ার সাদাত, আজকে ৩ দিন ধরে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ৩ দফা দাবিতে জগন্নাথের শিক্ষার্থীরা। বাদ জুমা তাদের গণ অনশন কর্মসূচির কথা ছিল। এখন পর্যন্ত গণ অনশন কর্মসূচির কোনো ঘোষণা করা হয়েছে কিনা? সংক্ষিপ্ত সমাবেশে বাদ জুম্মা কিন্তু গণ অনশন কর্মসূচি পালন করার কথা ছিল জবি শিক্ষার্থীদের, কিন্তু বাদ জুম্মা শেষ করে এখনো শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি সে ঘোষণা দেয়নি। তবে তারা বলছেন যে তারা একটি প্রতিনিধি দল যমুনায় যোগাযোগের চেষ্টা করছেন। যদি না সেখান থেকে কোনো ধরনের আশ্বাস তারা পান কিংবা তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি না পান, তবে তারা গণ অনশন যে কর্মসূচি সেটি বাস্তবায়নের দিকে তারা ধাবিত হবেন। যদিও বা শিক্ষার্থীরা যমুনার পথে যাওয়ার চেষ্টা করছেন, বাধা টপকে যাওয়ার চেষ্টার ফলে পুলিশি ব্যারিকেডের মুখে তারপরে তারা সমাবেশ যেটিকে আসলে অবস্থান কর্মসূচি, কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে চলমান এবং সাবেক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন। তারা যে ৩ দফা দাবি, এই ৩ দফা দাবির সাথে আরও একটি দাবি তারা এর সাথে যুক্ত করে বলছেন যে গত 14 তারিখে তাদের পদযাত্রার পুলিশি হামলা করে, সেই হামলার বিচারও দাবি তারা তুলেছেন, যে পুলিশ সদস্যের নেতৃত্বে বা যারা এতে হামলা করেছেন তাদেরকেও যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি তারা কিন্তু হল সংকটের সমস্যাটাকে আরও বেশ তীব্রভাবে উপস্থাপন করছেন এবং হল সমস্যার সমাধান দ্রুতভাবে চান, নতুবা আবাসন ভাতা হিসেবে তারা এই ক্ষতিপূরণ দাবি করছেন। কেননা তারা যতদিন না তাদের যে ক্যাম্পাস কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আবাসন ভাতা ক্ষতিপূরণ হিসেবে চাচ্ছেন। এবং যে কেরানীগঞ্জে স্থায়ী ক্যাম্পাস নির্মাণাধীন সেটির কাজ ধীরগতির অভিযোগও কিন্তু শিক্ষার্থীরা তুলছেন। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সেই কাজ সম্পূর্ণ করতে হবে এবং সেই ক্যাম্পাস স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করতে হবে। কেননা যে সংখ্যক স্টুডেন্ট এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, সেই জায়গাটি আসলে সে ততটা সম্প্রসারিত না। এতে তাদের পড়াশোনা যেমন বিঘ্নিত হচ্ছে, তারা অনেক সুযোগ সুবিধা থেকেও বিঘ্নিত হচ্ছেন। শিক্ষকরাও কিন্তু এরকম অভিযোগ করেছেন যে পাশেই একটি বিশ্ববিদ্যালয় আছে, তারা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ধরনের সুযোগ সুবিধা পান না। কেন পান না এই প্রশ্ন কিন্তু শিক্ষকরা তুলেছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে। 14 তারিখ থেকে কিন্তু শিক্ষকরাও এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, সহমত পোষণ করেছেন এবং শিক্ষার্থীদের পাশেই কিন্তু আছেন। আজকের সমাবেশেও আমরা খেয়াল করছি যে সকাল থেকে 10টা থেকেই যখন থেকে আসলে সমাবেশের জন্য ডাক দেওয়া হয়েছিল কাকরাইল মোড়ে, শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু শিক্ষকরাও এসে উপস্থিত হয়েছেন। তারাও সেই সকাল থেকেই শিক্ষার্থীদের পাশেই অবস্থান
নিচ্ছেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন যেন শিক্ষার্থীদেরকে রাজপথে আটকে না রেখে তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করে দেন, তাদের দাবি মেনে নেন। সে ব্যাপারে কিন্তু শিক্ষকরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তাদের যৌক্তিক দাবিগুলা শিক্ষকরা তাদের মতো করে তুলে ধরছেন। পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা যেমন সমাবেশ করেছে, সংক্ষিপ্ত সমাবেশ, গণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না, তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজন হলে আরো কঠোর কর্মসূচি দিতেও তারা প্রস্তুত আছেন। তবুও তারা তাদের যে মানে দাবি, সে দাবি না নিয়ে তারা পূরণ না করে ফিরবেন না। এর উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে কাকরাইল মোড়ে যমুনা অভিমুখে যাওয়ার যে রাস্তা, সেটি ব্যারিকেড দিয়ে সম্পূর্ণরূপে যান চলাচল এবং প্রবেশাধিকার নিষিদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সেখানে পুলিশের জোরদার উপস্থিতি দেখতে পাচ্ছি, র্যাবের উপস্থিতি, পাশাপাশি কিন্তু সেনাবাহিনীরও সতর্ক অবস্থান আমরা খেয়াল করছি। এর উল্টা পাশে যে মিন্টু রোড, সেখানেও কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, সেদিক দিয়েও কোনো ধরনের যান চলাচল নিষেধাজ্ঞা দেওয়া আছে। এদিকে হেয়ার রোড, সেখানেও মানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও একটি ব্যারিকেড বসিয়ে পুরো যমুনাকে কেন্দ্র করে চারিপাশের রাস্তাটি কিন্তু নিরাপত্তার বলয় সৃষ্টি করা হয়েছে, যেন কোনোভাবেই কোনো যানবাহন বা শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে না পারে বাধা ডিঙিয়ে। সেখানে ব্যারিকেড এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি খেয়াল করা যাচ্ছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই সমাবেশের সাথে, এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে তারাও কিন্তু তাদের দলীয় ব্যানার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা শিক্ষার্থীদের যে আহ্বান সেগুলোকেই তুলে ধরছেন, জানান দিচ্ছেন। তারা কিন্তু দাবি করছেন যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তৈরি হয়েছিল একটি আন্দোলনের মধ্য দিয়ে। তার ধারাবাহিকতায় কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের সকল দাবি দেওয়াই বারবার তাদেরকে কেন আন্দোলনের মধ্য দিয়েই মানে নিতে হয়, এই আক্ষেপও কিন্তু শিক্ষার্থীদের মধ্য থেকে আছে যে একই বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি হওয়া সত্ত্বেও বা সেই একই মান হওয়া সত্ত্বেও কেন তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে কিংবা ছাত্রদের যে একটা তার প্রাপ্যতা সেটি বুঝে নিতেও কেন তাদেরকে বারবার রাজপথে নেমে আসতে হয়, সেই আক্ষেপও কিন্তু তারা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এটিকে দীর্ঘায়িত না করে যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ যেন তাদের দাবিটি মেনে নেয় এবং শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। কেননা শিক্ষার্থীরা তাদের এই 3 দফা দাবির কাছে অনড়, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না, এরকম হুঁশিয়ারিও তারা বারবার দিচ্ছেন এবং গণ অনশন কর্মসূচি পালন করবেন সেটা পূর্ব ঘোষিত বাদ জুম্মা। আমরা দেখছি যে গণ অনশন কর্মসূচি পালনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আসলে তারা ধারণা করছেন যে আরো নামাজ শেষে আরো সংখ্যক লোকের উপস্থিতি হবে, তাই তারা কিছুটা দেরি করছেন, এরকমটাও আমাদেরকে জানিয়েছেন। তবে তারা সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিজেদেরকে শিক্ষার্থীদেরকে তারা জানান দিচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সুশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে তারা যেন অবস্থান কর্মসূচি পালন করেন, এরকম আহ্বান শিক্ষকদের তরফ থেকে জানানো হচ্ছেন। এখানে কিন্তু শিক্ষক সমিতির মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসেছিলেন, তিনিও কিন্তু কঠোর হুঁশিয়ারির বার্তাই দিলেন ছাত্রদের পক্ষে হয়ে যে তারা শিক্ষকরাও তাদের এই ছাত্রদের দাবির সাথে একমত আছেন, তারাও চায় যে এই দাবি যে কোনো মূল্যেই আদায় করতে এবং তিনিও বললেন যে শিক্ষকদের পক্ষ থেকেও পূর্ণ সমর্থন থাকবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে তারাও রাজপথে থাকবে, এরকম হুঁশিয়ারি কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই সময়ের মধ্যেই একটি সিদ্ধান্তে আসবেন এবং শিক্ষার্থীদের যে দাবি সেটি নিশ্চিত করে তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবেন এবং নির্মাণাধীন যে ক্যাম্পাস সেটি অতি দ্রুত নির্মাণ করে সেখানে
ক্যাম্পাস স্থানান্তরের যে ব্যবস্থা সেটি অতি দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে বলেও কিন্তু তারা প্রত্যাশা করছে। কাকরাইল মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের আগামী 48 ঘণ্টা রোববার সকালের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে শাহবাগ থানা ঘেরাও করে এই দাবি জানান তারা। পরে পুলিশের আশ্বাসে দুপুর 1টার পর ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে বেলা 11:30টার দিকে জড়ো হন শিক্ষার্থীরা। সাম্য হত্যার সুষ্ঠু বিচার সহ 3 দফা দাবি জানান তারা। মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয় শাহরিয়ার আলমের। এক পর্যায়ে ওই ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত শাহরিয়ারের 2 বন্ধু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। যিনি ছুরি দিয়ে স্টার্ট করেছে তাকে এখনো ধরা হয়নি, তো আমরা চাচ্ছি ওনাকে যাতে এখনো ওনাকে ধরা। ক্যাম্পাসে নিরাপদভাবে চলাফেরা করতে চাচ্ছি, আমাদের আপাতত এটাই চাওয়া, এবং আমাদের খুনের যেন আগামী 48 ঘন্টার মধ্যে আমরা বিচার পাই। আমাদের এই 2টা দাবি নিয়ে আমরা এসেছি। ইসির প্রস্তুতি থাকার পরেও কেন ডিসেম্বরে ভোট নয় প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। নির্দিষ্ট গোষ্ঠীকে সময় দিতে নির্বাচনে বিলম্ব মেনে নেবে না জনগণ। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় দ্রুত নির্বাচনের তাগিদ দেন জয়নাল আবেদিন ফারুক। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তার স্মৃতিচারণ ও অবদান তুলে ধরা হয়। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বর্তমানে রাজনৈতিক অস্থিরতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন। কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান নজরুল ইসলাম খানের। নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকার পরেও ডিসেম্বরে নির্বাচন আয়োজনে আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রের গতিশীলতা ধরে রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাহলে নির্বাচন কমিশনের ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। ওবায়দুল্লাহর স্মরণ সভায় অংশ নিয়ে একথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বেইলি রোডে স্মরণ সভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তার অবদান অসামান্য। তার মৃত্যুতে জাতি একজন শিক্ষানুরাগী হারিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সভায় অন্য বক্তারা বলেন, তার লেখায় দেশীয় সংস্কৃতি, ধর্মীয় চিন্তা ও মূল্যবোধ ছিল। তার রুহের মাগফিরাত কামনা করেন বক্তারা। পদ্মার উজানে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রভাবে ভয়াবহ ক্ষতির মুখে রাজশাহী অঞ্চলের মানুষ। পানির প্রবাহ কমে যাওয়ায় প্রমত্তা পদ্মার বুকে এখন বিস্তীর্ণ চরাঞ্চল, বিপন্ন প্রায় এর জীববৈচিত্র্য ও জলজ প্রাণী। আগামী বছর শেষ হচ্ছে দুদেশের মধ্যকার চুক্তির মেয়াদ। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অবস্থানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যতদিন নিজস্ব ধারায় চলতে পেরেছে পদ্মা, ততদিনই এর রূপ ছিল প্রমত্তা। কিন্তু 1975 সালে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে রুগ্ন হতে শুরু করে এই নদী। রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা পদ্মায় এখন দেখা মিলে ধুধু বালুচর। এর মাঝেই খুঁজতে হয় নদীকে, অথচ এক সময় এ নদীর গর্জন শোনা যেত অনেক দূর থেকে। তখন তো নদীতে স্রোতই নাই,
ওরকম গর্জন, ওরকম ঢেউ এমন তো নাই। এখন মাছের সংখ্যা বাড়ানোই নাই, চ্যানেল আছে, চ্যানেল আছে এরকম। রাজশাহীতে পদ্মার পানি প্রবাহের বিপজ্জনক উচ্চতা 18.05 মিটার। 2010 সালে যা সর্বোচ্চ 19.47 মিটারে ওঠে। গত 12 মে এই উচ্চতা অস্বাভাবিকভাবে নেমে দাঁড়ায় 6.95 মিটারে। ভরা বর্ষাতেও আগের মতো পানির প্রবাহ থাকে না এই নদীতে। বিভিন্ন আপনার শাখা নদী অনেকগুলো আপনার অলরেডি মারা গেছে, যেগুলো আমাদের হলো এক সময় প্রবাহ থাকতো এবং সেটা আপনাদের আর্থসামাজিক অবস্থা কৃষির উপর একটা বড় রোল প্লে করতো। সাস্টেনেবল চুক্তি করা প্রয়োজন, যেটার ফলে আমরা ভবিষ্যতে আমাদের পদ্মা নদীর ফ্লোটাকে আমরা স্বাভাবিক রাখতে পারবো। বাংলাদেশ ভারতের মধ্যে যে পানি চুক্তি রয়েছে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে নিজেদের শক্ত অবস্থান জরুরি বলে মনে করেন নদী গবেষকরা। জয়েন্ট রিভার কমিশনে তারা অনীহা প্রকাশ করে বারবার, কিন্তু না, আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি, স্বাধীন একটা দেশ, আমাদের সঙ্গে চুক্তি আছে, তোমার ঘন ঘন বসতে হবে এবং এ ব্যাপারে সঠিক জবাবদিহিতা দরকার। আলোচনার মাধ্যমে নতুন চুক্তিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা না গেলে আগামীতে এই সংকট আরও জটিল হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ভুল চিকিৎসায় পা হারালো এসএসসি পরীক্ষার্থী, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন প্রসূতি মায়েরা। চিকিৎসক না হয়েও বেসরকারি হাসপাতালে রোগীদের জিম্মি করে আদায় করছেন টাকা। এই চিত্র কুমিল্লা জেলার স্বাস্থ্যসেবার। সেখানে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে নাম সর্বস্ব হাসপাতাল। সরকারি হাসপাতালের সেবাও হয়ে গেছে সম্পূর্ণ দালাল নির্ভর। ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে কুমিল্লা। প্রবাসী আয়ে আমূল বদলেছে জেলার অর্থনীতি, কিন্তু এখনো অন্ধকারে রয়ে গেছে এখানকার স্বাস্থ্যসেবা। আমার মেয়ের শেষ করলো রে। দেবিদ্বার উপজেলায় যুক্তগ্রামে প্রসূতি মুক্তা সরকারের মৃত্যুর খবরে আহাজারিতে ভারী পুরো গ্রাম। এদিন হয়েছে ডাক্তার কামরুন্নাহার রানীর জন্য। সে দেবিদ্বারের এমন ওর দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্যামিলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি চাই এই ডাক্তার কামরুন্নাহার এই দেবিদ্বার থেকে বিদায় হোক। মুক্তার সিজার হয় দেবিদ্বার স্কয়ার হাসপাতালে, তবে দায় নিতে চায় না হাসপাতালটি। আমরা যে রোগীদেরকে স্টেটমেন্ট করি, চিকিৎসা করি, এই চিকিৎসার দায়ভার তো আমরা নেই না, নেয় কে? তার ডাক্তার। নাজমুলের পা হারানোর ক্ষেত্রেও ভুল চিকিৎসার অভিযোগ। এজন্য এবারের এসএসসি পরীক্ষা দিতে পারেননি তিনি। প্লাস্টারটা যেভাবে করছে এখানে রক্ত চলাচল অফ হয়ে গেছে। ডাক্তারে ভুল ট্রিটমেন্ট করছে, এর জন্য পাটা এরকম হয়ে গেছে। এক একটি উপজেলায় অর্ধশতের বেশি হাসপাতাল, ক্লিনিক, অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মানে না। নরমাল ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে করা হয় সিজার। এটা হচ্ছে গৌরীপুরে একমাত্র নরমাল ডেলিভারি প্রতিষ্ঠান। নরমালি ভাবে ডেট দিছিল 21 তারিখ, তো যেহেতু নরমালে হবে না, তো এই জন্য সিজার করতেছিল। এমন পরিস্থিতি যে শুধুই বেসরকারি হাসপাতাল তা নয়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরো ভয়াবহ। দালালরা রোগী ভাগিয়ে নিচ্ছে অন্য হাসপাতালে, অ্যাম্বুলেন্স চালকরা নিয়ন্ত্রণ নেয় হাসপাতালের। আমি ডাক্তারের সাথে কথা বলতে আসছি, আমার সাথে দালালি শুরু করছে। হাসপাতালের নানা অভিযোগ নিয়ে জানতে চাইলে জনবল সংকটের অজুহাত দেন পরিচালক। টানাপোড়েনের মধ্যে আমরা আছি, এটা নিয়ে চলতেছি। আর যেটি কথা হচ্ছে যে জনগণকে সচেতন হতে হবে। আপনি তো একটা হসপিটালে ভর্তি হলেন, এখানে একটা সিস্টেম আছে, এখানকার ম্যান পাওয়ার আছে, আপনি তো আদেশ পাওয়ান্ন হন। দরকার হলে আপনি ডাইরেক্টর সাহেবকে ফোন করেন যে আমার রোগী ভাগায় নিয়ে চলে যাচ্ছে। এদিকে সিভিল সার্জন দাবি করেছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়। চেষ্টা করে যাচ্ছি, আমরা কন্টিনিউয়াস সুপারভিশনে রাখতেছি, তারপরেও কিছু ঘটছে এবং ঘটলেই আমরা সাথে সাথে অ্যাকশন নিচ্ছি। কুমিল্লা জেলায় বর্তমানে 570টির বেশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক রয়েছে। এর মধ্যে 160টিরই লাইসেন্স নেই। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, কুমিল্লা। কুমিল্লার স্বাস্থ্যসেবা নিয়ে আজ রাত 9:30টায় বিস্তারিত থাকছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। যাচ্ছি পরের খবরে। গ্যাস সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গাজীপুরের কারখানাগুলোর উৎপাদন, পাশাপাশি বেড়েছে লোডশেডিং। ডিজেল চালিত জেনারেটরে খরচ বাড়ার কারণে বাড়ছে উৎপাদন ব্যয়, কমেছে উৎপাদন সক্ষমতা। এই পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় মালিকেরা। গাজীপুরে বেশিরভাগ কারখানা তৈরি পোশাক শিল্পের, এছাড়া রয়েছে ওষুধ, চামড়া, সিরামিকের কারখানাও। এসব কারখানার যন্ত্রপাতি সচল রাখার জন্য কমপক্ষে 3 PSI গ্যাস সরবরাহ লাগে, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 0.5 থেকে 1 PSI।
এই অবস্থায় অধিকাংশ সময় বেকার বসে থাকতে হচ্ছে শ্রমিকদের, ব্যাহত হচ্ছে উৎপাদন, কমেছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতাও। ফলে শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। তাই সময়মতো পণ্য সরবরাহ এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। আমরা আমাদের যে অর্ডারগুলি আছে সময় মতো সেগুলি ডেলিভারি করতে পারছি না। তো গভর্নমেন্ট যদি আমাদেরকে সোলার সিস্টেমের জন্য যদি একটু সহযোগিতা করতো, কিভাবে আমরা ওয়ার্কারের বেতন এবং বোনাস দিব সেই চিন্তা করতেছি। কারখানা বাঁচাতে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান আমাদের আজকে বন্ধের পথে, অনেক প্রতিষ্ঠান বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল জেনারেটর তারা ভাড়া করেছে, কিন্তু এর মাধ্যমে এর খরচ অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এটা আমাদের জন্য অনেক প্রবলেম হচ্ছে। সংকট নিরসনে নানা উদ্যোগের কথা জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গ্যাস লাইনের সরবরাহ বাড়লেই সমস্যার সমাধান হবে। 360 থেকে 70 মিলিয়ন প্রতিদিন পাচ্ছি। এখানে গ্যাসের আমাদের ঘাটতি আছে, যার কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ স্বল্পতা রয়েছে। এই ঘাটতি পূরণের জন্য সরকার তথা তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গাজীপুরে 5000-এর মতো ছোট বড় কারখানা রয়েছে। এগুলোর বেশিরভাগই গ্যাস সরবরাহের উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম। সরু চালের কেজিতে কমেছে 15 টাকার মতো। কমেছে বেশ কিছু সবজির দামও। তবে স্বস্তির মধ্যেও অস্বস্তি বাড়িয়েছে পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 টাকার মতো। সপ্তাহ দুয়েক আগে নিত্যপণ্যের দামে অস্বস্তি বাড়ছিল, তবে কিছু পণ্যের দাম কমায় বাজার আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। বাজারে এখন সরু চাল মিলছে 75 থেকে 76 টাকা কেজি দরে, যা 2-4 সপ্তাহ আগেও ছিল 88 থেকে 90 টাকা। নাজিরশাইল 80 থেকে 90 টাকা ও স্বর্ণা 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বড় মৌসুমের চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম। এখন বিক্রি করতেছে আপনারা 78 টাকা 80 টাকা ভালোটা, আর নর্মালটা হইলো 70 থেকে 72 টাকা। 28 টাকার দাম কমছে, 28 টাকা এখন চলতেছে 56 টাকা। যেটা ভালো কোয়ালিটি ওইটা 80-81 টাকা এখন চলতেছে, যেটা আসলে 88-89 টাকা ওইটার দাম কম। আর যেটা মনে করেন নর্মাল যেটা এটা 75-76 টাকা 78 টাকা এরকম চলছে। বাজারে চালের দাম কমলেও বাড়তি পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। পেঁয়াজের দামটা একটু বাড়তি, কেজি প্রতি 5-10 টাকা বাড়তি, এবং আলু দেশি আলুটারও একটু দাম বাড়তি। আর অন্যান্য জিনিস মোটামুটি স্বাভাবিক আছে। আদা বা রসুন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। 180 টাকায় কিনলাম আদা রসুন। কিছু সবজির দাম কমলেও বেশিরভাগের দামই স্থিতিশীল। পটল, ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। কাঁকরোল ও বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। ঝিঙ্গা, চিচিঙ্গা, দুন্দুল, করলা, পটল, কাঁচা পেঁপে, বেগুন সবটাই দাম কমছে। এদিকে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, যা গত সপ্তাহের চেয়ে 20 টাকার মতো কম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 280 টাকা কেজিতে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ স্বাভাবিক থাকায় কমেছে সবজি ও মুরগির দাম, তবে বাড়ছে ডিমের দাম। চট্টগ্রামের নগরীতে গেল সপ্তাহের তুলনায় কমেছে কিছু তরকারির দাম। বিক্রেতারা বলছেন, সময় মতো বৃষ্টি হওয়ায় এখন ফলন ভালো, তাই স্বাভাবিক সরবরাহ রয়েছে। বরিশালের বাজারেও কমেছে সবজি ও মুরগির দাম। গত সপ্তাহের চেয়ে প্রতি কেজি সবজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। রাজশাহীর বাজারে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। বগুড়ায় শাকসবজির দাম কিছুটা কমেছে। সিলেটে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, যা গত সপ্তাহে ছিল 180 টাকা। খুলনায় 5 টাকা থেকে 10 টাকা কমে চাল বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকায়। বাজারে সবকিছুই দাম কম আছে, স্বাভাবিক আছে। এইরকম যদি থাকে তাহলে আমরা খুশি। দ্রব্য সামগ্রী কিছু নিয়ন্ত্রণে আছে, সবজিরাও যদি এরকম একটু নিয়ন্ত্রণে থাকে সাধারণ জনগণ একটু স্বস্তি বোধ করবে। এই 40-50-60 মধ্যে তরকারি মোটামুটি ভালো কোয়ালিটির ভিতরে এগুলো চলতে আছে। আর যেগুলো নরমাল আবহাওয়ার কারণে দেশের অন্য এলাকার চেয়ে কিছুটা আগেই বাজারে আসে সাতক্ষীরার আম। মৌসুমের শুরুতে এই আম নিয়ে ভালো ব্যবসার আশা থাকে আম বাগানি ও ব্যবসায়ীদের। এরই মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে ভিড় করছেন ক্রেতারা। তবে আমের সঠিক দাম না পেয়ে হতাশ চাষিরা।
মাটি ও আবহাওয়ার জন্য অন্য স্থানের তুলনায় আগে বাজারে আসে সাতক্ষীরার আম। মান ও ভালো স্বাদের কারণে দেশ বিদেশের চাহিদাও ব্যাপক। এবার ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ গুটি জাতের আম পাড়া শুরু হয়। ২০ মে হিমসাগর পাড়ার দিন নির্ধারিত থাকলেও বৃহস্পতিবার থেকে তা পাড়া শুরু হয়েছে। সুলতানপুর বড় বাজারে গোপালভোগ, গোবিন্দভোগ ও হিমসাগর আম বিক্রি হচ্ছে প্রতি মণ ১৬০০ থেকে ১৮০০ টাকায়। এই দামে উৎপাদন খরচ তোলায় কঠিন হয়ে পড়েছে চাষিদের। ১ লাখ টাকার বাগানে ৩০,০০০ টাকা তুলতে পারছি না, তো এই করে আম মাসে কি একদম সব শেষ হয়ে গেছে। আম আছে কোনো ব্যাপারই নাই, পাইকার নাই, যার কারণে আম ৩,০০০ টাকা বেচা বর্তমানে এখন দাম হচ্ছে ১৪০০ টাকা। বেলতলা বাজারে কালকেও আম প্রচুর পরিমাণে হয়েছে। এখন আমাদের আমটা আজকের থেকে ভাঙা শুরু হবে, আল্লাহ ভালো করলে। এখানে ব্যাপারী পত্র দেখা যাক কতদূর কি উঠবে কিনা। আম চাষিদের লাভবান করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা গেলে ফরিয়াদের দ্বারস্থ হতে হবে না তাদের। এতে বড় লোকসান থেকে তারা রক্ষা পাবেন বলে জানান কৃষি কর্মকর্তা। আমার মনে হয় কৃষকরা যদি একটু ধীরগতিতে আমগুলো পারেন এবং বাজারে যদি সরবরাহটা কম থাকে, কৃষকরা ভালো দাম পাবেন। আর আমরা কৃষকদের সহযোগিতার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ এবং প্রণোদনার যদি ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের যে ফড়িয়ারা আছে এবং আমাদের যে দাদন নির্ভর ব্যবসা আছে সেটা কমে যাবে। এবার জেলায় ৪,১০০ হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,০০০ মেট্রিক টন। ল্যাংড়া ও আম্রপালি বাজারে এলে ক্ষতি পোষানোর আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে উত্তরাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। তবে যাত্রাবাড়ি, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে শনিবার বাস মালিকদের বৈঠকের কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভা শেষে সংগঠনের নেতারা জানান, শুক্রবার থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে উত্তরবঙ্গের বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন দুইভাবেই টিকিট কিনতে পারবেন। চট্টগ্রামের কালুরঘাট সেতুর নাম ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করায় প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকে বলছেন, এমন নজির বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে জনগণের কল্যাণকে প্রাধান্য দেয়ায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। বলছেন, বিষয়গুলোই দেশের মানুষ মনে রাখবে। ২ দশক ধরে জরাজীর্ণ চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর থাকা কালুরঘাট সেতু ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো ট্রেনসহ নানা যানবাহনকে। অবশেষে বুধবার নতুন সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতে সব প্রকল্পের উদ্বোধন ঢাকঢোল পিটিয়ে ব্যক্তির নামে করা হতো। তবে ৭০০ মিটার দীর্ঘ এই সেতুর উন্মোচিত ফলকে নেই প্রধান উপদেষ্টার নাম। এতে সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন প্রধান উপদেষ্টা। আমাদের জনগণের টাকায় যে এসব প্রকল্প হবে, এগুলো আসলে কোনো ব্যক্তি বা কারোকে ওইখানে হাইলাইট করার কোনো কিছু নেই। আমি আশা করব ভবিষ্যতে যারাই ক্ষমতা আসুক, যারাই রাষ্ট্রপ্রধান হোক, এই জাতীয় প্রকল্প উদ্বোধনের ক্ষেত্রে ওরা ওদের নাম দিয়ে নিচু মন মানসিকতার পরিচয় দিবেন না। রেল কর্তৃপক্ষ জানায়, ভিত্তিপ্রস্তর উদ্বোধন ফলকে প্রধান উপদেষ্টার নাম দিয়েই তৈরি করা হয়েছিল। তবে তার দপ্তর থেকে জানানো হয়, ফলকে যেন কারো নাম না থাকে। কাগজে লিখে পাঠিয়েছিলাম, তো সেখানে স্যারের অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে স্যার নামটা ব্যবহার করতে চাচ্ছেন না। পরবর্তীতে আমরা ফাইনাল ফলক তৈরি করার সময় স্যারের নাম ছাড়া এইভাবেই তৈরি করছি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আগে উদ্বোধন ফলকে নাম দেওয়ার যে সংস্কৃতি ছিল, সেখান থেকে বের হয়ে আসার নীরব প্রতিবাদ এটি। কার্যকরভাবে এই সেতুটি নির্মাণটি শুরু হয় এবং সমাপ্ত হয়, জনভোগান্তি শেষ হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়, তাহলে ফলকও লাগবে না, কিছুই লাগবে না। ২০২৪ সালে একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পটির পরামর্শক নিয়োগে দরপত্র আহ্বান করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে চায় রেল কর্তৃপক্ষ।
আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবছরের ডিসেম্বর নাগাদ চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, কিন্তু আলাদা রানওয়ে না থাকায় উড়োজাহাজ চলাচলে জট তৈরির শঙ্কা দেখা দেবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তারা বলছেন থাকা উচিত ছিল প্যারালাল রানওয়ে। এদিকে সিভিল এভিয়েশন বলছে অটোমেশন হচ্ছে এই বিমানবন্দর। পুরোপুরি চালু হলে সক্ষমতা আরও বাড়বে, পরিচালনা করা যাবে অনেক বেশি ফ্লাইট। বিমানবন্দরের 3rd টার্মিনাল আকাশপথে যোগাযোগের নতুন যুগের সূচনা করবে এমন প্রতিশ্রুতি দিয়েছিল বিগত সরকার। তবে চালুর আগেই নির্মাণ খরচ, সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বর্তমানে শাহজালালে দিনে অন্তত 30টিরও বেশি সংস্থার 190টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। 3rd টার্মিনাল চালু হলে তা বেড়ে প্রায় দ্বিগুণ হতে পারে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে একটি রানওয়েতে উড়োজাহাজ ওঠানামায় 10 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেখানে আরেকটি রানওয়ে তৈরি না করে সেবা বাড়ানোর চিন্তা অযৌক্তিক। শুরুতে যে প্যারালাল রানওয়ের কনসেপ্টটা ছিল সেটা থাকা উচিত ছিল, মাস্ট। বর্তমান যুগে এই ধরনের একটা যেখানে এক্সপেক্ট করা যাচ্ছে 20 থেকে 30 মিলিয়ন প্যাসেঞ্জার অ্যানুয়ালি করবে, সেখানে সিঙ্গেল রানওয়েতে ইম্পসিবল। বর্তমানে সিঙ্গেল রানওয়ে সম্ভব না। প্রকল্পে দ্বিতীয় আরেকটি রানওয়ে করার প্রস্তাব থাকলেও পরে সেটি বাতিল করা হয়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দাবি, বিমানবন্দরকে ম্যানুয়াল পদ্ধতি থেকে অটোমেশনে কনভার্ট করা হয়েছে, তাই একটি রানওয়ে দিয়ে উড়োজাহাজ পরিচালনায় কোনো শঙ্কা দেখছেন না তারা। কমপ্লিটলি অটোমেটেড সিস্টেমে যাচ্ছি, সেই সিস্টেমে তো একটা আপনাকে ধীরে ধীরে যেতে হবে। এই ট্রানজিশন যেন সুন্দর এবং স্মুথ লাগে হয়, সেই জন্য কিন্তু আমরা একটা প্রোগ্রাম করে গত 3 দিন ধরে অলরেডি অপারেশন শুরু হয়েছে এবং কন্টিনিউয়াসলি অপারেশন চলতে থাকবে। 2টা টাওয়ার থেকে কন্টিনিউ অপারেশন হচ্ছে, একটা হলো আগের টাওয়ার থেকে, একটা হলো নতুন টাওয়ার থেকে, যেটা হলো অটোমেটেড টাওয়ার। তো 2টা টাওয়ার থেকে হলে আমাদের কন্ট্রোলাররা যাদের ইয়েগুলো আছে আস্তে আস্তে সুইপ করে একটা সময় বাই অক্টোবর উইল বি সিএনএস এবং এটিএম যে সিস্টেম আছে ফুলি অটোমেটেড হয়ে যাবে, ইন্টিগ্রেটেড হয়ে যাবে এবং আমরা কমপ্লিট অপারেশন করব। 3rd টার্মিনালের প্রায় 100% কাজ শেষ, চলছে সর্বশেষ কিছু সরঞ্জাম বসানো এবং ভিআইপি অংশের ভেতরের অল্প কিছু কাজ। এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের ফ্লাই জিন্না ও এআরসিআর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে 750 জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সেটি ব্যর্থ হয়। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে 750 জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে বিএসএফ। এমন খবরে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। তাদের সঙ্গে অবস্থান নেন স্থানীয়রাও। সবার তৎপরতায় বিএসএফ এর অবৈধ পুশিনের চেষ্টা ভেস্তে যায়। এই নিয়ে সীমান্তে রাতভর উত্তেজনা বিরাজ করে। বিজিবি জানিয়েছে এখন সীমান্ত এলাকা শান্ত রয়েছে, অবৈধ পুশিন ঠেকাতে সতর্ক তারা। আর ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।